দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই পেনি বুনন। সভ্যতার যুগে এসেও অসভ্যতা, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন সহ বিভিন্ন ঘটনার সংবাদ আমরা প্রায়ই পেয়ে থাকি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে। কিন্তু কেন আর কতদিন চলবে নারীদের উপর এই জুলুম? সমাজ পরিবর্তনে আমরা কি করতে পারি? সরকারের পাশাপাশি ব্যক্তি এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো ভূমিকা আছে কি? মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বে বিষয় নির্ধারণ করা হয়েছে নারীর স্বাস্থ্য ও সহিংসতা রোধ, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সমাজকর্মী স্বেচ্ছাসেবককে। আমাদের সাথে আছেন ABM মাহমুদুল হাসান, নির্বাহী পরিচালক ইয়ুথ প্ল্যানেট, এবং খন্দকার ফারজানা, সহকারী পরিচালক ইয়ুথ প্ল্যানেট। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের দুজনকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি, অনেক ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি খুবই স্পর্শকাতর একটা বিষয়, এবং এই যুগে এসেও আমাদেরকে এটা নিয়ে আসলে কথা বলতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলেই খুবই অস্বস্তির একটা ব্যাপার যে সচেতনতা বাড়বে এবং আমরা দিন দিন এগিয়ে যাব, এটাই আসলে কাম্য ছিল। প্রথমে যদি একটু জানতে চাই যে নারীর স্বাস্থ্য ও সহিংসতা প্রতিরোধে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আপনি কি মনে করেন? আমরা তো ইয়ুথ প্ল্যানেট আমরা কাজ করছি দীর্ঘদিন নারীর মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, একদম গ্রামীণ পর্যায়ে, স্কুল পর্যায়ে। তো সামাজিক চ্যালেঞ্জ অনেক, প্রধান এবং মুখ্য চ্যালেঞ্জ হিসেবে আমরা যেটা দেখি যে একটা ট্যাবু কাজ করে, যে এটা নারীর স্বাস্থ্য নিয়ে কথা বলা একটা লজ্জা, কিংবা এটা নিয়ে কথা বলা যাবে না পাবলিকলি, তার সমস্যাটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে এটা হয়তো তার জন্য একটা ডিসক্রেডিট কিংবা তার অসুস্থতা, এরকম তাদের মধ্যে একটা স্টিগমা কাজ করে, একটা কুসংস্কার কাজ করে, যেটা নিয়ে তারা ওপেনলি আলোচনা করতে চায় না নারীর স্বাস্থ্য নিয়ে। পাশাপাশি তাদের সেই প্রপার শিক্ষাটাও নাই যে তারা মাসিককালীন একটা অসুবিধায় যদি ভুগে তাহলে তাদের কী ধরনের স্বাস্থ্যগত সমস্যা হইতে পারে এই সম্পর্কে তারা অ্যাওয়্যার না, এবং এই অ্যাওয়ারনেসের জায়গাটাও নাই। যদি বলেন গ্রামীণ নারীদের মধ্যে ওই অ্যাওয়ারনেস তৈরি করবে এরকম আমাদের সামাজিক সংগঠনগুলো আমরা যেয়ে থাকি, কিন্তু এই সামাজিক সংগঠন ছাড়াও তারা যে কোথাও থেকে লার্নিংটা নিবে, স্থানীয় প্রশাসন কিংবা ওরকম নীতিগত দিক থেকে ওই মানে পর্যায়টা ওদের নাই। পাশাপাশি স্কুল পর্যায়ে যদি আমরা দেখি, স্কুলের কিশোরীদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের পাঠ্য বইয়ে আমাদের যে কারিকুলামে খুবই ক্ষুদ্র পরিসরে কিছুটা অংশ আলোচনা আছে, একদম বড় বৃহৎ পরিসরে আলোচনা নাই, এবং যতটুকু আছে সেটা নিয়েও কিন্তু মানে শ্রেণীকক্ষে ওইভাবে খোলামেলা আলোচনাটা হয়ে থাকে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা অ্যাড করতে পারি যে আমরা দেখতাম যে আমাদের স্কুলে তো স্ট্যাপল করে দিত ওই জায়গাটা, যে তোমরা পরে বাসায় পড়ে নিও। পঞ্চম শ্রেণীর একটা পৃষ্ঠায় এটা ইনক্লুড করা আছে, কিন্তু এটাও আমরা স্কিপ করে যাই, কিংবা এটা আরেকটু বড় পরিসরে থাকলে আরো ভালো হতো। কারণ পঞ্চম শ্রেণীতে একটা শিশু একটা 11 বছর বয়সে বয়সন্ধিকালীনের দিকে যাচ্ছে, আগে থেকে তার এই নলেজটা যদি চলে আসতো তাহলে তার মধ্যে একটা মানে পরে প্রস্তুত থাকতো। তো সামাজিক এটা অনেক বড় একটা পরিবর্তন। আরেকটা ব্যাপার আছে অর্থনৈতিক, মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষাটা মেনটেন করার জন্য তার যে প্রোডাক্টগুলো দরকার, এগুলা তার অর্থনৈতিক ওই সাপোর্টটা তার নাই, এই জন্য সে পাচ্ছে না। পাশাপাশি যদি সে একটা অসুস্থতায় ভুগে, ডাক্তার দেখাইতে হবে, দূরে যাইতে হবে, এই যে একটা সামাজিক একটা টেবু তার মধ্যে কাজ করে, যে আমি আমাদের অর্থের যোগানকে দিবে কিংবা কোথা থেকে আসবে, এই ব্যাপারটা। ভাইয়ের কাছে একটু জানতে চাই যে ইয়ুথ প্ল্যানেট নারীর স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কি ধরনের উদ্যোগ নিয়েছে? আপু অনেকগুলো চ্যালেঞ্জের কথাই বলছেন, এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা এবং এটার কার্যকারিতা নিয়ে যদি বলেন। বেশ কিছু কার্যক্রম আসলে চলমান রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গার্লস টক। আমাদের এই প্রোগ্রামটি মূলত এমনভাবে ডিজাইন করা যেটা হচ্ছে যে কিশোরীর বয়সন্ধিকাল, নারীর মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়, এবং হচ্ছে যে তাদের যে চেঞ্জেসগুলো আসে, আমরা মূলত এটা বিভিন্ন ধাপে করাই, অভিভাবকদেরকে করাই, কিশোরীদেরকে করাই, গ্রামীণ নারীদের উঠোন বৈঠকের মাধ্যমে করাই, এবং প্রতিটি প্রোগ্রামে আমাদের দেখা যাচ্ছে যে আলাদাভাবে একজন ডক্টর কানেক্ট হন, উনি প্রাইমারি কি বলে যে মানে টেলিমেডিসিন যে সেবাটা সেটা তারা নিতে পারেন। তো আমাদের গার্লস টক আলাদাভাবে আমরা ওয়ার্কশপের মাধ্যমে ডে লং তাদেরকে করিয়ে থাকি। তো আমাদের আরেকটি প্রোগ্রাম হচ্ছে ফ্রি সার্টিফিকেশন কোর্স। আমরা মূলত 8টি অধ্যায় আমরা নিজেরাই তৈরি করেছি, যেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে 2টি করে ক্লাস, 1 মান্থ পর আসলে সার্টিফিকেশন প্রাপ্ত হন কিশোরীরা। ইউনিসেফের গাইডলাইন মেনটেন করে আমরা একটা রিউজেবল প্যাড মেকিং প্রসেস আমরা তাদেরকে শেখাচ্ছি। কারণ দেখুন, এই যেটা বললো ফারজানা, যে অনেক দাম বেশি, তার জন্য অনেকে কিনতে পারে না, তার জন্য আমরা তাদেরকে এটাকে অ্যাভেলেবল করার জন্য আমরা তাদেরকে রিউজেবল প্যাড মেকিং প্রসেসটা শেখাই, একদম নিজেরাই যেন তারা সেটা তৈরি করতে পারে। আমরা আরেকটি কাজ করেছি যে দেখুন, গ্রামে তো আসলে
পুরুষদেরকেও এটার সাথে ইনক্লুড করতে হবে, ইনক্লুড করতে হবে। সো আমরা লেটস টক অ্যাবাউট পিরিয়ডটা শুরু করেছি। পুরুষদেরকে এই যে পিরিয়ড সাইকেলটা, এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ, সে সময় স্যানিটারি ন্যাপকিন যে দরকার, বা এটা যে লজ্জা যেন তারা না পায়, যেন তাদের ফ্যামিলি নারী মেম্বারদেরকে যেন তারাই প্রোভাইড করতে পারে, এই জিনিসটা আমরা করেছি। কি দেখুন, আমরা একটি রিজিয়নে কাজ করছি দীর্ঘ সময় ধরে, প্রায় 2 বছর। যে গ্রামে আমরা কাজ করছি সেখানে 1700 নারী। আমরা যখন শুরু করেছিলাম কাজটা, তখন আমাদের সার্ভেতে মাত্র কিন্তু 27% মতো নারী মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতন ছিল। এখন সেটা আমরা 60% কিন্তু উন্নীত করতে পেরেছি। আমরা এটা 2 বছর পর্যন্ত কাজ করার পর আমরা 24 সালে একটা জরিপ করেছিলাম, সেই সার্ভেতে কিন্তু এই রেজাল্ট আমরা পেয়েছি। তো আমরা মনে করি যে এটা একটা কম্বাইন্ড আসলে আমাদের একটা মুভমেন্ট ছিল তো, এবং এই অগ্রগতিটা আমরা লক্ষ্য করছি যে আমরা রেজাল্ট আসলে পাচ্ছি। এই যে একটা জায়গায় যখন আপনারা ফোকাস করে কাজ করছেন, আপনারা কিন্তু সেখানে যে উন্নতির জায়গাটুকু আসলে দেখতে পাচ্ছেন। আপু, আপনি তো মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, এই নারীর স্বাস্থ্য সুরক্ষার এই বিষয়টা তো আসলে আছে, এবং আমরা দেখি নারীর প্রতি সহিংসতাও এখন কিন্তু দিন দিন অনেকটুকুই বাড়ছে। এই সহিংসতা প্রতিরোধে কাজ করতে গিয়ে কি দেখছেন আপনার কাছে বাংলাদেশের বর্তমান চিত্রটা আসলে কেমন? বাংলাদেশের বর্তমান চিত্র যদিও ধীরে ধীরে কমার কথা ছিল এই সহিংসতাটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা বেড়েই চলছে। এটার প্রধান কারণ হতে পারে যে নারী নিজে অ্যাওয়্যার না তার সম্পর্কে, সে তার নিজের অধিকার, তার অধিকার সম্পর্কে, তার কোনটা প্রাপ্য, এবং এটা নিয়ে যে সে কথা বলবে, এই বলার জায়গাটা তার মানে সে তৈরি করে না, এবং তার নাইও, এমনকি সমাজও তাকে সেই বলার জায়গাটা তৈরি করে দেয় না। পারিবারিকভাবেও নারীরা সহিংসতার শিকার হচ্ছে, যেটা তারা হলো আজীবনই আমাদের সমাজের নারীরা মুখ বুজে সহ্য করে আসছে। পরিবারের মানুষদের কাছেই বলতে পারে, পরিবারের মানুষদের কাছেই বলতে পারে না, তার কাছের মানুষটা প্রতিবাদ করতে পারতো, তার পরিবারের মানুষটা, তাইলে আর এই জায়গাটা তৈরি হতো না। আমার কাছেও যেটা আমি একটু সূত্র ধরি বলি, আমার কাছে মনে হয় সহিংসতা বাড়ার পেছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। আমাদের পলিসিতে আসলে কিছু গ্যাপ আছে। যেমন ধরুন, সহিংসতার তো ধরন আছে অনেক। পারিবারিক সহিংসতা বলি আমরা ভার্বাল অ্যাবিউজ বলি, আমরা যৌন সহিংসতা বলি। বিশেষ করে আমি 2013 সাল থেকে যৌন সহিংসতা নিয়ে আমরা কাজ করতে গিয়ে দেখেছি, 2015 সালে একটি ঘটনা, রেপের ঘটনা ঘটেছিল রাতের বেলা। উনি ধর্ষণের শিকার হওয়ার পর উনি এক থানা থেকে আরেক থানা ঘুরেছেন, কোনো থানা বলে যে এই থানায় পড়েনি, ওই থানায় পড়েছে, তাকে অনেক ঘোরানো হয়েছে। তখন আমরা একটা মুভমেন্ট করেছিলাম। সেই আন্দোলনের ফসল হিসেবে পরবর্তীতে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছিল যে একজন নারী ধর্ষণের শিকার হলে যে থানার অধীনেই থাকুক না কেন, তার মামলাটা আসলে নিতে হবে। দ্বিতীয়ত আরেকটি হচ্ছে, দেখুন, একজন নারী ধর্ষণের শিকার হওয়ার পর যখন থানাতে যান, আমরা একটি দাবি জানিয়েছি প্রশাসনের কাছে যে 24 ঘন্টার ভেতরে মেডিকেল টেস্টটা যেন করা হয়। কারণ আমরা জানি যে এর মধ্যে যদি যত সময় যেতে থাকে প্রমাণ বিলুপ হতে থাকে। এখন পর্যন্ত নারী সেলও যেমন প্রত্যেকটি থানাতে ঘটিত হয়নি, আবার 3 দিন 4 দিন চলে যায়, তো এর মধ্যে নিশ্চয়ই প্রমাণগুলো থাকে না। আরেকটা বিষয় দেখুন, সাম্প্রতিক সময়ে কিন্তু আপনি দেখবেন যে পুরুষদের সাথেও কিন্তু যৌন সহিংসতার ঘটনা ঘটছে। আমরা লাস্ট 22 সালে এই আইনটি সংশোধনের একটি দাবি জানিয়েছি যে পুরুষের সাথে যৌন সহিংসতাকে কেন ধর্ষণের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হবে না। দেখুন, পুলিশ যে তদন্ত রিপোর্ট দেয়, আমরা দাবি জানিয়েছি 60 দিনের মধ্যে যেন তদন্ত রিপোর্ট দিতে। যখনই পুলিশ তার প্রাইমারি তদন্ত রিপোর্ট দিতে দেরি করবে, ততই কিন্তু প্রমাণ বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকে, ততই কিন্তু থানা অনেক ক্ষেত্রে মানে প্রভাবিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে ভিকটিম যিনি, তাকে প্রভাবিত করা হয়, তাকে থ্রেট দেওয়া হয়। তো এই নানা কারণে কিন্তু এই যৌন সহিংসতা বা অন্যান্য সহিংসতাগুলো কিন্তু বাড়তেই থাকে। আমরা কিন্তু এটাকে কন্ট্রোলে আনতে পারছি না। এর একটি বড় কারণ হচ্ছে সেই আইনি দুর্বলতাগুলো বা পলিসি লেভেলে দুর্বলতাগুলো রয়ে গিয়েছে। একদমই, খুবই সুন্দর বিষয়টা নিয়ে এসেছেন ভাইয়া। এবং নারীর নির্যাতনের বিষয়ে যদি আমরা বলি, সেখানেও কিন্তু অনেক ধরনের নির্যাতনের জায়গাটুকু আছে, অর্থনৈতিক, মানসিক, এই বিষয়গুলো কিন্তু আমরা আনছি না। আমরা শুধু ডোমেস্টিক ভায়োলেন্স বা শারীরিক নির্যাতনের কথাটাকে কিন্তু সামনে আনি। তো যৌন সহিংসতার সাথেও অনেকগুলো টাইপস আসলে আছে, এবং এখানে একযোগে আসলে কাজ করার সুযোগটা আছে। একটু যদি জানতে চাই যে সামগ্রিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যদি বলেন যে সরকারি বেসরকারি কোন কোন জায়গা থেকে আসলে আরো বেশি কাজ করা উচিত এটা প্রতিরোধের ক্ষেত্রে, এবং আমরা জানি আপনারা একটা অ্যাপ নিয়েও কাজ করছেন। আমি যদি নারী স্বাস্থ্য এবং সহিংসতা দুইটাকে যদি আমি কম্বাইনলি বলি, দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে থেকে দেখুন একত্রিত কাজ করার কিছু সুযোগ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিটি ক্লিনিক এবং লোকাল হেলথ সিস্টেম। কমিউনিটি ক্লিনিক কি এখনো পর্যন্ত অ্যাডোলেসেন্স হেলথ বান্ধব, নারী প্রজনন স্বাস্থ্য কেন্দ্র বান্ধব কিনা, সেটা আমাদের দেখতে হবে বা বিবেচনা করতে হবে। দেখুন, ইনস্টিটিউশনগুলো যা আছে, সরকারি বলি, বেসরকারি বলি, অথবা শিক্ষা প্রতিষ্ঠানেই বলি না কেন, পিরিয়ড কর্নার কয়টি প্রতিষ্ঠানে আছে, অথবা ভেন্ডিং মেশিন কয়টি প্রতিষ্ঠানে আছে। আমরা কিন্তু গত 3 বছর যাবত একটা আন্দোলন করে আসছি যে স্যানিটারি ন্যাপকিনের উপর ভর্তুকি চাই।
তেমনই একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু স্যানিটারি ন্যাপকিন। ভর্তুকি যেন সেটাতে দেয়া হয়, কিন্তু সরকার এখন পর্যন্ত কিন্তু সেটাকে ভর্তুকি সিস্টেম করেনি। দেখুন, একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট আপনি যদি কিনেন, কোনোটা 60 টাকা, কোনোটা 100 টাকা, সেইটাকে যদি আমরা 30 টাকা বা 25 টাকার মধ্যে আমরা আনতে পারতাম, তাহলে কিন্তু এটা ইজি হতো। আমরা যখন দেখি যে সোসাইটিতে যে নানা ধরনের স্টিগমাগুলো আছে, সেগুলো দূরীকরণের জন্য আসলে সরকারি উদ্যোগ আছে কিনা। দেখুন, বেসরকারি পর্যায় থেকে আমরা লোকালি কাজ করছি, তো আমাদের সাথে যদি তারা কম্বাইনলি কাজ করতে আমরা যদি চাই, এই জায়গাগুলো কিন্তু আছে আসলে কাজ করার। অনেক ধন্যবাদ। আপুর কাছে একটু জানতে চাই যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিভাবে সরকারি বা স্থানীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে আরো কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছি, আমরা তো আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। তো স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আমরা একটু সহযোগিতার জায়গা তৈরি হতো, স্থানীয় যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে কিংবা প্রশাসন, এমনকি আমাদের যে সুশীল সমাজ, আপনি একজন নারী যখন সহিংসতার শিকার হয়, এই সুশীল সমাজ কিন্তু তাদেরকে দামায় রাখার চেষ্টা করে। এই জায়গাটা যদি প্রশাসনিক সাহায্যটা আমরা পেতাম, এই যে এই প্রভাবটা কমে যেত এবং নারীরাও একটু তাদের অধিকারের কথাগুলো এবং সহিংসতার কথাগুলো বলার একটা জায়গা তৈরি হতো। আমাদের যে মডেলগুলো আছে, আমরা যে মডেলগুলোতে কাজ করে যাচ্ছি, বা আমাদের কাছ থেকে মডেলগুলো নিয়ে এটা যদি আরো বড় পরিসরে তারা কাজ করার চেষ্টা করতো। আমরা হয়তো একটা উপজেলায় কাজ করছি, আমাদের দ্বারা একটা জেলা কিংবা একটা বিভাগে ওভাবে রিচ করা একটা সংগঠনের দ্বারা সম্ভব হচ্ছে না, কিন্তু প্রশাসন যদি আমাদের কাছ থেকে মডেলগুলো নিয়ে আরো সামাজিক আরো যে ওয়াইলগুলো আছে, ইউথ-লেড অর্গানাইজেশনগুলোকে একসাথে করে নিয়ে এই মডেলগুলো যদি একদম বড় পরিসরে তারা বাস্তবায়ন করার চেষ্টা করতো, আর অর্গানাইজেশনগুলোকে সমন্বিত করলে তাহলে হলো আমাদের যে একদম এটার ফিডব্যাকটা আমরা বড় পরিসরে পেতাম। আমরা যদি স্বাস্থ্য সুরক্ষার জায়গায় আরেকটুকু যাই, যে এখন আমরা দেখছি যে বাল্যবিবাহ কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই বাল্যবিবাহ বাড়ার কারণটা আপনার কাছে কি বলে মনে হয়, যেহেতু আপনি ফিল্ড ওয়ার্কে কাজ করছেন? বাল্যবিবাহ বাড়ার অনেকগুলা কারণ। প্রধান কারণ আমাদের অভিভাবকরা অ্যাওয়্যার না। বাল্যবিবাহের ফলে তার সন্তান যে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, স্বাস্থ্যগত ঝুঁকির ব্যাপারে তারা একদমই অ্যাওয়্যার না, জানে না যে তার একদম একটা বাচ্চাকে যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এই সম্পর্কে তারা অ্যাওয়্যার না। পাশাপাশি সে যে একটা নতুন পরিবারে যাচ্ছে, সামাজিক পরিবেশটাও, মানসিক প্রস্তুতিটার তো তার একটা ব্যাপার আছে, এবং তাদের মধ্যে কিছুটা ধর্মীয় গোঁড়ামিও কাজ করে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। অর্থনৈতিক সমস্যাও আছে, এক পরিবারে 4-5 জন সন্তান, সবাইকে পড়াশোনা কন্টিনিউ করায় একদম ওই পর্যায়ে নিয়ে যাওয়ার মতো এবিলিটি থাকে না, এজন্য চিন্তা করে যাচ্ছে মেয়ে বিয়ে দিয়ে দিই। ভাইয়া, যদি এই বিষয়ে বলেন যে ইউথ প্ল্যানেট কি বাল্যবিবাহের এই বিষয় নিয়ে কোনো কিছু কাজ করছে কিনা, বা ভবিষ্যতে আর কি অ্যাপ্রোচ আসলে গ্রহণ করলে আমরা এই সমস্যা থেকে আসলে মুক্তি পেতে পারি? হ্যাঁ, বাল্যবিবাহ নিয়ে আমরা আসলে কাজ করছি। অভিভাবকরা অনেক চালাক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের যারা কর্মীরা আছে তারা যেন না জানে সেই উপায়ে আসলে বিয়ে দিয়ে দিচ্ছে, মানে লোকাল পর্যায়ে। তো আমার কাছে মনে হয় এখানে প্রশাসনকে আরো আসলে শক্ত হতে হবে। আমরা চাই যে প্রশাসনিক উদ্যোগগুলো যদি একটু বাড়তে পারে সেটা ভালো, এবং এই উদ্যোগটা কিন্তু আসলে সরকারকেই নিতে হবে। তাহলে আসলে আমার মনে হয় যে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্ত আসলে আমাদের মানে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। নারীর স্বাস্থ্য ও সহিংসতা রোধে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি কিভাবে আসলে ইতিবাচক মনোভাব গঠনের ক্ষেত্রে আরো ভালো ভূমিকা পালন করতে পারে? এই যে মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিয়ে যত কাজ করছি, তার মধ্যে প্রত্যেকটা পার্টির আবার ছোট ছোট ভিডিও করে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। দেখুন, আমি তো সবার কাছে রিচ করতে পারবো না, মানে ডোর টু ডোর। সো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ডোর টু ডোর পৌঁছে যাচ্ছি, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পজিটিভের পাশাপাশি দেখুন সোসাইটিতে নেগেটিভও কিন্তু আছে। সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে আসলে মানুষের মনোজগতে পরিবর্তনের জন্য। আর এখন তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিকই সবকিছু, দেখুন গোটা পৃথিবীতেই কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা জোয়ার চলছে। সো আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে আসলে ইউটিলাইজ আসলে করতে হবে এক্ষেত্রে, এবং ইউথ প্ল্যানেট বা আমরা সেই কাজটা আসলে খুব ভালোভাবেই করছি মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য। আপনারা একটা খুব সম্ভবত অ্যাপ নিয়েও কাজ করছেন। আমরা এই অ্যাপটা মূলত হচ্ছে ঢাকা শহরে পাবলিক ট্রান্সপোর্টে নারীরা যে হ্যারাসমেন্টের শিকার হয় তা দূরীকরণের জন্য আসলে এই অ্যাপ ভিত্তিক পরিষেবাটা আমরা লঞ্চ করেছি। এটি মূলত মোহাম্মদপুর থেকে সায়দাবাদ পাইলট প্রজেক্ট হিসেবে 9টি থানাকে আমরা কানেক্ট করেছি। 999-এর সাথে অলরেডি আমরা একটা এমইউ সাইনিং করছি। তো এই কাজগুলো আমরা করছি যে একজন নারী খুব সহজেই সেই অ্যাপ থেকে রিপোর্ট ইনসিডেন্ট করতে পারবে। তো আমরা এই পরিষেবাটা আসলে দিয়েছি যে নারী যেন পরিবহনে যে ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় বা নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, এটা আমি হয়তো বা বুঝবো না, কিন্তু একজন নারী যখন রাস্তায় বের হয় সে কিন্তু বুঝতে পারে তাকে আসলে ঠিক কি কি উপায়ে সে আসলে শিকার হচ্ছে ভায়োলেন্সের। সেটি খুব গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা এই ভিত্তিক পরিষেবাটা চালু করেছি। নিঃসন্দেহে তাই। আমরা ভাই এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর।
দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। RTVর মনের কথা অনুষ্ঠানের সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় নারীর স্বাস্থ্য ও সহিংসতা রোধ, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা। আমাদের সাথে আছেন ABM মাহমুদুল হাসান ও খন্দকার ফারজানা, ইয়ত প্ল্যানেট। ভাই, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গণপরিবহনে মেয়েদের নিরাপত্তার বিষয়, এবং সাথে কিন্তু আমরা এখন দেখছি যে ধর্ষণের পরিমাণও কিন্তু অনেক বেশি বেড়েছে। একজন ফিমেল যিনি রেপের শিকার হয়েছেন উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেও অনেক এটা নিয়ে ফাইট করেছেন এবং কথা বলেছেন। এখানে আসলে পলিসি মেকিংয়ের জায়গা থেকে আমাদের কি করণীয় আছে সেটা যদি একটু বলতেন। দেখুন, পলিসি গ্যাপগুলো আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে আসলে কি কি গ্যাপ আছে। এই গ্যাপগুলোকে আসলে ফুলফিল করার দায়িত্ব সরকারের। দেখুন, আইনের যে পরিবর্তনগুলোর কথা আমি বললাম যে কতদিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়া হবে, কতক্ষণের মধ্যে একজন ভিকটিমের টেস্ট করা হবে, অথবা ধরেন ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তনের কথাও যে বললাম, এই পুরো সিনারিওটা কিন্তু সরকারের হাতে। এবং কিছু আইনের হয়তো বা পরিবর্তন এসেছে, যেমন 2 ফিঙ্গার টেস্ট বাতিল এটা করা হয়েছে, কিন্তু এখনো মেজর আইনগুলোতে কিন্তু পরিবর্তনটা আনা হয়নি। সো এই আইনের পরিবর্তনটা আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সোসাইটিতে অনেক সময় ক্ষমতাসীনদের দ্বারা কিন্তু দেখা যাচ্ছে যে আশ্রয় প্রশ্রয় পাচ্ছে, সেই জায়গাটাতে আসলে পরিবর্তন আনতে হবে। তৃতীয়ত হচ্ছে, দেখুন আপনি কয়টা উপজেলা থানা বলি বা হেলথ কমপ্লেক্স বলি, আপনি মেন্টাল হেলথের জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কয়টা জায়গাতে কাউন্সিলিং সেবাটা আছে। আমি যদি ভুল না করি, উপজেলাতে সাইকিয়াট্রিক বা সাইকোলজিস্ট আমি যেটাই বলি না কেন, কোনোটাই কিন্তু নেই, দুইটি কোনোটাই নেই। সো প্রশ্ন হচ্ছে, এই নিয়োগগুলো দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। এই নিয়োগগুলো আসলে ব্যক্তিগত পর্যায় থেকে কিন্তু আপনি খুব বেশি কিছু করতে পারবো না। দেখুন, বেশ কিছু আইএনজিও কিন্তু কমিউনিটি হেলথ কেন্দ্রিক কিছু কাজ করছে, কিন্তু এটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক। তো এই মডেলগুলো আসলে সরকারকেই বাস্তবায়ন করতে হবে, যে কমিউনিটি হেলথ ক্লিনিকে কি কি জিনিস থাকবে, লোকাল হেলথ সিস্টেমে কি কি জিনিস ইন্টিগ্রেটেড করা হবে, তারপর হচ্ছে ইনস্টিটিউশনগুলোতে কি কি বিষয়গুলো থাকবে। সো আমার মনে হয় যে সরকারের এই জায়গাগুলোতে খুব বেশি নজর দেওয়া উচিত। একদমই তাই। আপুর কাছে একটু জানতে চাই যে আপনি যেহেতু প্রাইমারি স্কুলের সাথে আসলে যুক্ত আছেন, সেখানে আসলে মেয়েদের, ভাইয়া বললেনও কিন্তু আমিও যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত, আমরা দেখছি এখানে জনশক্তির অভাব রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু সরকারেরও আন্তরিক প্রচেষ্টার জায়গার অনেকটুকুই অভাব। ফিমেলদের ক্ষেত্রে যারা আসলে বড় হচ্ছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ড পার করছে, কি ধরনের মানসিক পরিবর্তনগুলো দেখতে পান, এবং আসলেও মানসিক স্বাস্থ্যসেবা এবং কাউন্সিলিং কতটা জরুরি সেখানে মনে করেন? যে শিশুরা বয়ঃসন্ধিকালীনের দিকে যাচ্ছে, তাদের মধ্যে যে একটা মানসিক এবং আচরণিক পরিবর্তন আসতে পারে, এটা তাদেরকে যেমন নলেজ দেওয়া হচ্ছে না, তাদের অভিভাবক কিন্তু জানে না যে তাকে হলো এই সময়ে তার মধ্যে এই আচরণিক এই মানসিক পরিবর্তনগুলো আসতে পারে, এবং অভিভাবকরা এই ব্যাপারে তাদেরকে কোনো ধরনের নলেজ আগে থেকে দেয় না। এরকম পরিবর্তন হইতে পারে এবং এটা খুবই স্বাভাবিক পরিবর্তন, এবং অভিভাবকও এটাকে অস্বাভাবিকভাবে নিচ্ছে অনেক সময়, যে তাদের এই সময়ের যে আচরণিক পরিবর্তনগুলো, আমরাও তো এই সময় পার করে আসছি, আমরা তো এইভাবে করে একটু জেদি হচ্ছে, একটু আবেগী হচ্ছে, এটার মধ্যে অভিভাবক আবার শাসন করছে, শাসনটাকে তারা আবার নেগেটিভ ভাবে নিচ্ছে, যে হ্যাঁ আমার সাথে সবসময় কেন এরকম হচ্ছে। তো এই যে তাদের ধারণার আগে থেকে ধারণা দেওয়া থাকলে কিশোরীদেরকে কিংবা শিশুদেরকে, আমরা যদি বলি যে 5ম শ্রেণীতে যারা পড়ে, 11 বছর বয়স, তাদের 10+ কিংবা 11+ বয়স, এই বয়সে যদি তারা ধারণাটা পেতো, 12-13 দিকেই তো তার আগে বয়ঃসন্ধিকালীন সময়টা পাবে, আগে থেকে ধারণা পেলে তাদের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক থাকতো। এমনকি তার যে ছেলে সহপাঠী, সেও এই সম্পর্কে জানতো, তাকে কিন্তু এই ব্যাপারে পরে কোনো টন্ট করতো না, আলাদাভাবে তাকে ওরকম হ্যারাসমেন্টের শিকার হতে পারতো না। সেক্স এডুকেশনও কিন্তু আমাদের ইয়েতে নাই আসলে, গুড টাচ ব্যাড টাচ বলতে যেটা হয়, এডুকেশন তো অনেক পরের ব্যাপার, যেটা একদম অধিকারের জায়গা, যে স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য, মাসিককালীন স্বাস্থ্য, একদম এটা খুবই একটা প্রাকৃতিক প্রসেস, যে এই প্রসেসটা সম্পর্কেই তো এটাই তো সবাই মানছে না। এবং সহপাঠীদের দ্বারা যে তারা একদম বয়ঃসন্ধিকালীন সময়ে সহপাঠীদের দ্বারাও কিন্তু টন্টের শিকার হচ্ছে, ছেলে সহপাঠীদের দ্বারা। তার স্কুলে গিয়ে একটা প্যাডের প্রয়োজন পড়ে, যেহেতু স্কুলগুলোতে ওরকম প্যাড কর্নার বা এরকম স্বাস্থ্যবান্ধব নাই, ভেন্ডিং মেশিন বলেন, যাই বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তন আসলে দরকার। সুতরাং সচেতনতা তৈরি হওয়া উচিত আসলে পরিবার থেকে প্রথমত, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় ভূমিকা এখানে রয়েছে। এই বিষয়ে যদি একটু বলেন ভাই, এখন কিন্তু আমরা শুধুমাত্র নারীরা যদি নারীদের সচেতনতা বা এই সব স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলে তা কিন্তু
কিন্তু আসলে না, পুরুষদের মানসিকতা আসলে পরিবর্তন করা উচিত। তরুণ পুরুষদের মানসিকতা পরিবর্তন, নারীর প্রতি ইতিবাচক মনোভাব গঠনে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন? মাসিক শব্দটা আসলে ট্যাবু, এটা আমরা স্বীকার করি বা না করি, এবং একজন পুরুষ যদি সেটা নিয়ে আসলে কাজ করে বা কথা বলে, তাহলে হচ্ছে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে আমাদেরকে অচ্ছুত ভাবা হয় অনেক ক্ষেত্রে, আমাদেরকে সামনে পেছনে অনেক ধরনের কথার আসলে কটাক্ষের আমাদের সম্মুখীন হতে হয়। আমাদেরকে মেসেজটা সরকার মানে কি বলবো যে পুরুষদের কাছে বা কিশোরদের কাছে আসলে সেই মেসেজটা আমাদেরকে দিতে হবে যে সন্তান জন্মদান প্রক্রিয়ার সাথে জড়িত যে মাসিক, সেটা আসলে কোনো লজ্জার কিছু না, সেটা একদমই অসুচি কিছু না, একদমই অপবিত্র কিছু না। পুরুষদের কাছে যে মানসিকতার জায়গাতে যে পরিবর্তনটা আনতে হবে, তার জন্য কিন্তু পুরুষ নারী আসলে সবারই এখানে ভূমিকা আছে। দেখুন, এখনো পর্যন্ত একজন নারী মাসিকের সময় হিন্দু নারীকে মন্দিরে যেতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। তারপর হচ্ছে যে এখন পর্যন্ত একজন নারী যখন আপনার এই খাবার খাওয়া যাবে না, এটা করা যাবে না, সে রান্না করা যাবে না, এই জিনিস করা যাবে না, মানে এই যে বাধাগুলো, সেই বাধাগুলো যে আসলে কুসংস্কার, সেই জিনিসটা অ্যাড্রেস করে পুরুষদের কাছে আসলে তুলে ধরতে হবে। যেমন আমরা যে কাজটা করছি লেটস টক অ্যাবাউট পিরিয়ডের মাধ্যমে পুরুষদেরকে একত্রিত করে মাসিককালীন বিষয়গুলো তাদেরকে বলছি। সেখানে বলতে গিয়ে আমাদের নানা ধরনের অভিজ্ঞতার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। কেউ টিপ্পনি কাটছে, কেউ হাসছে, কিন্তু দিন শেষে আমরা তাদেরকে স্যানিটারি ন্যাপকিনও তাদেরকে আমরা বিতরণ করছি, এবং আমরা তাদেরকে বলছি যে তোমরা সেটা নিয়ে তোমাদের ফ্যামিলির নারী মেম্বারদেরকে দেবে। এর কারণটা কি? এটা হচ্ছে যে লজ্জাটা ভাঙা। এখন সরকার থেকে কিন্তু এই ধরনের ট্যাবু ভাঙার উদ্যোগ নিতে হবে। সো নারীকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, ভালো কথা, পুরুষদেরকেও আলাদাভাবে আসলে তাদেরকে বেসিক যে এটা একটা নিড, এটা যে একটা প্রাইমারি যে এডুকেশনটা, যে প্রতি মাসে এটা হবে, এটা একটা সাইকেল, এই সময় এই জিনিস দরকার পড়বে, এই কেয়ারটা নিতে হবে তোমার নারী মেম্বারদেরকে, তোমার ফ্যামিলি মেম্বারকে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করে আমার মনে হয় যে নানা ধরনের ইনিশিয়েটিভ সরকারের পক্ষ থেকে আসলে নেওয়া যেতে পারে। যেমন ইউথ প্ল্যানেট আমরা হয়তো বা ক্ষুদ্র আকারে সেটা করছি, আমাদের মডেলটার সাথে আরো অনেক মডেল যুক্ত করে সরকার আসলে সেটাকে বড় আকারে ইনস্টিটিউশন বলি, বিভিন্ন সরকারি বেসরকারি ইনস্টিটিউশনে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। একদমই। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তো এখানে ইকুয়ালি খুবই ইম্পর্টেন্ট। সেখানে বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ, এগুলো কিন্তু আমরা এখন অনেক স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংও কিন্তু স্কুল প্রতিষ্ঠানগুলোতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়। এটা দেখুন, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, আমরা একটা জরিপ করেছিলাম, সেই জরিপে মাত্র দেখেছি 22% টিচার সেই চ্যাপ্টারটা পড়ান ক্লাসে। তার মানে একটি বড় অংশ এখন পর্যন্ত ক্লাসে পড়ান না। তার মানে আমরা যারা শিক্ষার আলো ছড়াচ্ছি তাদের মাঝেই আসলে আলোটা, এবং তার মানে কি, তার মানে অ্যাডভোকেসিটা দরকার টিচারদের। এবং আমরা কিন্তু এই যে উপজেলাতে কাজ করছি, টিচারদেরকে নিয়েও কিন্তু আলাদা আলাদা মিটিং করছি, অ্যাডভোকেসি মিটিং, তাদেরকে বোঝাচ্ছি। কারণ টিচাররা যদি এটা ওপেন না বলতে পারে, তাহলে কিন্তু আসলে এক্সাক্ট পরিবর্তনটা আসবে না। একদমই, কারণ তারাই কিন্তু পুরো পরিবারকে কানেক্ট করতে পারে। এবং প্যারেন্টের যে ওয়ার্কশপগুলো হয়, যেই মিটিংগুলো হয়, সেখানেও কিন্তু তারা এই বিষয়গুলো নিয়ে বললে পরিবারের দিক থেকে সচেতনতা বাড়ে। এবং ধরেন টিচাররা আমার মনে হয় যে ভূমিকাটা পালন করতে পারেন খুব স্বল্প সময়ে বিগ কমিউনিটির কাছে রিচ করা, আমাদের পক্ষে কিন্তু সেটা সম্ভব না। তার জন্য আমরা কিন্তু ইনস্টিটিউশন কেন্দ্রিক জায়গাগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে আমরা এগোচ্ছি। একদমই। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা যদি একটু জানতে চাই যে নারীর নেতৃত্ব তৈরি ও ক্ষমতায়নের মাধ্যমে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে ইউথ প্ল্যানেটের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনারা নিজেদেরকে কোথায় দেখতে চান আগামী 5 থেকে 10 বছরে? 5 থেকে 10 বছরে যদি বলি, আমরা হচ্ছে যে এখন একটা একটা গ্রামকে আমরা মডেল গ্রাম হিসেবে দেখাতে চাচ্ছি, যেখানে হচ্ছে যে মাসিক স্বাস্থ্য সুরক্ষা শিক্ষিত গ্রাম, যেটাকে আমরা বলবো। তো আমরা চাচ্ছি যে এই যেহেতু একটা আমরা ফলাফল পেয়েছি ভালো, সো এটাকে আমরা উপজেলাতে ইউটিলাইজ করব, এবং উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি গ্রাম এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সেইটার আওতাধীন আমরা আনবো। সো আপাতত আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে আলাদা বিতর্ক উৎসবের আয়োজন করছি আমরা আলাদাভাবে, কারণ অ্যাডভোকেসি এটা যদি আমরা শুধুমাত্র একটা মিটিংয়ের মতো করি, সেখানে আসলে আনন্দ না থাকে তাহলে হবে না। আমরা ওয়ার্কশপটাকে যতটুকু পারা যায় একটু আনন্দোচ্ছলে করার চেষ্টা করছি। আমরা একটা লুডো তৈরি করছি, যে লুডোটা হচ্ছে সাপ লুডো খেলার মাধ্যমে হয়তো মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো জানবে। তো এই জিনিসগুলো আমরা আসলে অব্যাহত রেখেছি। সো আমাদের টার্গেট হচ্ছে যে পলিসি লেভেলে চেঞ্জ আনার জন্য একটা যে অল কমিউনিটি মুভমেন্টকে আসলে সাকসেসফুল জায়গাতে নিয়ে যাওয়া আগামী 5 থেকে 10 ইয়ার্সের মধ্যে। একদমই। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আপুর কাছে একটু জানতে চাই যে এই ধরনের কার্যক্রমগুলো আসলে চলমান রাখতে গেলে তো একটা ফান্ডিং এরও প্রয়োজন, কারণ আপনারা তো অনেকটুকুই ব্যক্তিগত উদ্যোগের জায়গা থেকে
স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই কাজটা করার চেষ্টা করছেন। সরকারের কি কি প্রচেষ্টা থাকা উচিত স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদেরকে আরো বেশি চলমান বেগবান রাখার জন্য তাদের কার্যক্রমগুলোকে, এবং আপনাদের ফান্ডিংটা আসলে কি লোকালি হয় নাকি না আপনার কোনো ফরেন ফান্ডিং নিয়ে আসলে কাজ করছেন? শুরুটা তো আমাদের ব্যক্তিগত ফান্ডিং থেকে শুরু হয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় হলো আমাদের যে মডেলগুলো আছে এগুলো দিয়ে অ্যাপ্রোচ দেওয়ার পরে তারা আমাদের যদি পছন্দ হয় আমাদের ওই মডেল এই কাজের ধরন এই অনুযায়ী আমরা টুকটাক বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করছি। যেমন আমাদের ফ্রান্স এম্বাসি আমাদের ওই যে গার্লস স্টকের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে। পাশাপাশি আমরা প্ল্যান ইন্টারন্যাশনালের অবক প্রজেক্টে থেকে কিছু ফান্ডিং আমরা পেয়েছিলাম এবং এটার মাধ্যমে আমরা কাজ করেছি। তো এইভাবে ফান্ডিং আমরা বিভিন্ন জায়গা থেকে সিক করতে হচ্ছে আমাদের যে বড় পরিসরে কাজ করতে গেলে। পাশাপাশি আমরা যেহেতু এগুলো তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে আমরা মানে প্রপোজাল দিচ্ছি, পাশাপাশি সরকার থেকে যদি কিছু ওইরকম জায়গা তৈরি করে দিত, এগুলো একটা প্রজেক্ট দিত, মানে আমরা সাবমিট করার ফলে তারা এটাকে প্রয়োজন আর একটু মডিফাই করে কিংবা আমাদের মডেল পছন্দ অনুযায়ী একটা সহযোগিতা, আর্থিক বলেন এমনকি যে স্ট্র্যাটেজিক যে সহযোগিতাটা ওইটাও যদি তাদের কাছ থেকে পাওয়া যেত তাহলে সামাজিক সংগঠনগুলো কাজ করার একটা কনফিডেন্সের জায়গাও পেত। আমরা সব জায়গায় গিয়ে ওই অ্যাপ্রোচটাও দিতে পারি না যে এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, যাওয়ার আগে অনেক কিছু ভেবে অনেকগুলো পথ মেনটেন করে তারপর যেতে হয় যে আমরা এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ওই জায়গাটা থেকে যদি সরকারের পক্ষ থেকে যদি এটা নিয়ে আগে থেকে কাজ থাকতো কিংবা আমাদেরকে ইনক্লুড করে কাজ করার চেষ্টা করতো তাইলে জায়গাটা আরো বড় পরিসরে সম্ভব আর কি করা। জি ধন্যবাদ। যারা ভাই স্বেচ্ছাসেবী সংগঠন আরো কাজ করছেন তাদের প্রতি আপনার যদি কোনো পরামর্শ থাকে যে আরো কিভাবে সুন্দরভাবে কাজ করলে আমরা সমাজটাকে পরিবর্তনের অংশ হিসেবে থাকতে, সমস্যা যেটা থাকবেই সমাধান আসলে আমাদেরকেই খুঁজে বের করতে হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই যে বললাম যে অনেক ধরনের পলিসি গ্যাপ আছে, নানা ধরনের অসহযোগিতার সম্মুখীন মানে যারা কাজ করবেন তারা হতে পারেন সামনে, কিন্তু এই জিনিসগুলোকে আসলে ওভারকাম করে যেতে হবে আপনার লিডারশিপের মাধ্যমে। ক্রাইসিস থাকবে, ফান্ডিং ক্রাইসিস থাকবে, ইভেন আপনার গভর্নমেন্ট থেকে নানা ধরনের দেখা যাচ্ছে যে একটা ফান্ডিংয়ের জন্য সিক করলে সেটা নানা পলিসির মাধ্যমে যেতে হয়, আমাদের অনেক জটিলতা আছে, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ফান্ডিং বরং গভর্নমেন্ট ফান্ডিংয়ের চেয়ে সহজ। তো এই জিনিসগুলো থাকবে, কিন্তু এগুলোকে ওভারকাম করে আসলে আমাদের যেতে হবে, কারণ মাথায় রাখতে হবে যে মানে বাধা যদি কাজে আপনি না পান তাহলে আসলে আপনি কাজটাও শিখবেন না। আপনি বাধা সম্মুখীন হবেন, আপনি কখনো সফল হবেন, কখনো পেছনে যাবেন, আবার সফল হবেন, আসলে এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এইটার সাথে আমাদের ইউজ টু হতে হবে, এছাড়া আসলে পথ নেই। সুতরাং মানে সবসময় প্রবলেম ফোকাস না হয়ে আমাদেরকে সলিউশনটা আসলে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আপনাদের ইউথ প্ল্যানেটে এখন কতজন স্বেচ্ছাসেবী আসলে কাজ করছেন এবং কোন কোন জায়গাতে কাজ করছেন? আমরা এখন পর্যন্ত কাজ করছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাতে, কিশোরগঞ্জ আমাদের কাজ চলছে, অষ্টগ্রাম, হাওড়ে, মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুরে আমরা মানে কাজ করছি, আর সিলেটে রিসেন্টলি আমরা কিছু কাজ শুরু করেছি। তো আমাদের স্বেচ্ছাসেবী যদি বলি একদম আমাদের যে কমিটি ধরে, তাহলে 30 হচ্ছে আমাদের 30 জন, যারা হচ্ছে আমাদের বিভিন্ন কাজে আমরা এই 4টি প্লেস আমরা তারা আমাদের কাজের সাথে আছেন। পাশাপাশি হচ্ছে যে আমাদের কার্যকরী কমিটির আমাদের আছে 8 জন, যারা আসলে আমরা মূল সবসময় দায়িত্বগুলো প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশনে আমরা কাজ করি। জি, শুরুটা কিভাবে হয়েছিল, কেন এই যাত্রাটা কিভাবে শুরুটা হয়েছিল আসলে 2013 সালে। আমি যদি বলি শুরুটা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটি রেপের ঘটনাকে কেন্দ্র করে আসলে আমরা, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা রাস্তায় নেমেছিলাম। তো রাস্তায় নামার পর আমাদের কাছে মনে হচ্ছে একটা ইউনিটি দরকার, তখনই আসলে আমরা ওই প্ল্যাটফর্মটার আসলে যাত্রা শুরু করি। তখন আমরা শুধুমাত্র স্কুল কলেজে জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে আমরা তখন কাজ করতাম এবং 13 থেকে 18 পর্যন্ত আমরা জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে প্রায় 150 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 10,000-এর উপরে শিক্ষার্থীদেরকে আমরা রিচ করতে পেরেছিলাম। এরপর 18 পর থেকে আমরা সেই কাজের সাথে মেনস্ট্রুয়াল হাইজিনটাকে আসলে আমরা যুক্ত করেছিলাম। তো আমাদের আসলে কাজটা শুরু হয়েছিল যদি বলি তাহলে সেই একটি গণধর্ষণের ঘটনা, যেটা আসলে গোটা বাংলাদেশকে তখন নাড়িয়ে দিয়েছিল, সেটা থেকে আসলে আমাদের কাজের শুরু। এবং আপনারা অনেকটুকু এগিয়ে যাচ্ছেন এবং আরো অনেক সোশ্যাল রিফর্মের জায়গা থেকে অনেকটুকু ভ্যালু অ্যাড করছেন। আমরা আশা করছি এই ধরনের কার্যক্রম আপনারা আরো লম্বা সময় অব্যাহত রাখবেন। আপুর কাছে একটু জানতে চাই যে আমাদের কালচার, আমাদের সবকিছু জায়গা থেকে আমাদের অনেক প্রতিবন্ধকতার বিষয়ও আছে। একটু আগে আপনি বলছিলেন কিছু কারণের জায়গায় ধর্মীয় গোঁড়ামির একটা বিষয়, তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা অনেকটুকু এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, কথা বলতে পারি না। তো এখানে আসলে কি কাজ করা যায়? ধর্মীয় প্রতিনিধি যারা আছেন তাদেরকে কি আমরা কোনোভাবে এই স্বাস্থ্য সুরক্ষা বা সহিংসতা প্রতিরোধে আসলে তাদেরকে কানেক্ট করতে পারি কিনা? ধর্মীয় প্রতিনিধি এ ব্যাপারে যদি তারা কথা বলতো তাহলে জায়গাটা আরো সহজ হয়ে আসতো, আমাদের ওই যে টেবুর জায়গাটা সহজ হয়ে আসতো, এই বাধার সম্মুখীন হয়তো আমরা কম হতাম। যেটা আমরা অন্য কমিউনিটিতে গিয়ে আমরা রিসেন্টলি কাজ করেছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা হাজং কমিউনিটিতে, এবং ব্যাপক সাড়া পেয়েছি ওখানে কাজ করার পরে। তাদের এত আগ্রহ জানার
যে এই সম্পর্কে জানার তাদের আগ্রহটা আমাদেরকে মানে যেখানে আমরা আমাদের কমিউনিটিগুলোতে কাজ করতে গিয়ে কিছুটা হলেও বাধার সম্মুখীন হয়েছি, নারীরা আসতে চায় না কিংবা তাদের মেয়েদেরকে দিতে চায় না, সেক্ষেত্রে পুরো উল্টো তারা খুবই আগ্রহ প্রকাশ করছে। এমনকি আমরা যে রিউজেবল প্যাডটা মেকিং করে থাকি ইউনিসেফের গাইডলাইন মেনটেন করে, এটা আমরা তো আমাদের যাদেরকে প্রশিক্ষণ করাইছি তাদেরকে হলো তাদের কাছে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দেয় এবং তারা বানায় দেয়, তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সম্মানী দিয়ে থাকি। তো তারা ওই আগ্রহটা প্রকাশ করেছে যে তারা ওইভাবে স্বাবলম্বী হতে চায়, তাদেরকে এই কাজটা শেখানোর জন্য। তো এই কমিউনিটি বেসড যদি অ্যাওয়ারনেসটা থাকতো, তাদের যে কমিউনিটি অর্গানাইজেশনগুলো, ওখানে একটা কমিউনিটি অর্গানাইজেশনের সাথে আমরা এমইউ সাইনিং করেছি এবং তারা এই ব্যাপারে অ্যাওয়্যার, তারা কাজ করে বলেই কিন্তু তাদের মেয়েরা, তাদের নারীরা আসছে কাজ করার জন্য। তো আমাদেরও ওই আমাদের কমিউনিটিগুলোতে ধর্মীয় ব্যক্তিবর্গ যদি এটা নিয়ে আলোচনা করতো এবং এই জায়গা থেকে তারা তাদের মতামতটা তুলে ধরতো, তাহলে আমাদের পথটা আরো অনেক সহজ হতো। ভাইয়া যদি এই ক্ষেত্রে অ্যাড করেন, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ দেখুন মানুষ কিন্তু ধর্মীয় ব্যক্তিদেরকে একটু মানুষ অন্যভাবে দেখে এবং তাদের কথাটা খুব সহজেই তারা নিতে পারে। যেমন ধরেন আমরা শুক্রবারের যে আমরা দেখি যে মানে জামাতের সাথে যখন নামাজ হয় তার আগে যখন অনেক বক্তব্য দেওয়া হয়, তখন কিন্তু এই যে সচেতনতামূলক এই জিনিসগুলো যদি অ্যাড করা হয়, সেটা পারিবারিক সহিংসতার বিষয়গুলো অ্যাড থাকতে পারে নারী স্বাস্থ্যের বিষয়গুলো, তো তাহলে আমার মনে হয় যে আমাদের কাজটা আরো সহজ হতো। এবং মানে ধর্ম তো আসলে শান্তির বার্তাই তো দেয়, তো এই শান্তি এবং স্বাস্থ্য সুরক্ষার যে বার্তাটা যদি দিত তাহলে অনেক অনেক বেশি আমাদের জন্য সহজ হতো কাজগুলো। আশা করছি আমাদের সমাজকে আমরা পরিবর্তনের জায়গায় আরো নিয়ে আসতে পারবো, বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আপনাদের কার্যক্রমকে অনেক অনেক শুভকামনা, খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, সবসময় এটা ভাবতে হবে যে আমি মানুষ, আমার চারপাশে অবস্থান করা মানুষের সেবায় আমি নিয়োজিত। সবাই যদি এভাবে ভাবতে অভ্যস্ত হই, তাহলে নারী কেন, সমাজে কোনো মানুষই খারাপ থাকতে পারে না। বিপদে পড়লে কেউই হতাশ হবে না, কারণ আমরা ভাববো আমরা কেউই একা নই, আমরা সবাই সবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।